টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে সপ্তম শ্রেণীর অল সাবজেক্টের একটা করে সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। এটা তোমাদের অঙ্কের দ্বিতীয় সেট হতে চলেছে, তাই জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রথমে সিলেবাসে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমার যেটা থাকবে 8টি থাকবে। এবার সেটা গ্রুপ অনুযায়ী বিভাজন হতে পারে। 8টা থাকছে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তার মধ্যে পাটিগণিত থাকবে 4টে, বীজগণিত 2টো, জ্যামিতি 2টো। সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে 8টা, 2 করে, 8 2 16। পাটিগণিত 4টে, 6টার মধ্যে 4টে করতে হবে। বীজগণিত 4টে, 6টার মধ্যে 4টে করতে হবে। সম্পাদ্য থাকবে 2টো, প্রতিটি প্রশ্নের মান থাকবে 3 করে, 3 2 6। সম্পাদ্য 3টির মধ্যে 2টি করতে হবে। টোটাল এভাবে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে। তো আশা করি তোমার সিলেবাসটা বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের প্রশ্নপত্রে চলে আসছি। দেখো, প্রথমে দেখো গ্রুপ এতে চলে আসছি। কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 কিলোগ্রামের 25% কত গ্রাম? দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমার 4টে প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 করে আছে। 2 কিলোগ্রামের 25% মানে কত গ্রাম? তো এই উত্তরটা আমরা দেখে নেবো। দেখো, 2 কিলোগ্রামের 25% মানে 2 গুণ 25/100 কিলোগ্রাম। ঠিক আছে, তো 2 গুণ 25/100। তো কিলোগ্রাম থেকে যদি আমরা গ্রামে করতে যাই, তার জন্য আমরা 1000 দিয়ে গুণ করবো। তো 2 গুণ 25/100 গুণ 1000 মানে দেখো, যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে এখানে আমরা পাবো 500 গ্রাম। তো সঠিক উত্তর হচ্ছে 500 গ্রাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 1 নম্বর প্রশ্ন এটা হলো। এবার আসছি বিয়ের দাগ। বিয়ের দাগে চলে আসছি। দেখো, -15 টু দি পাওয়ার x সমান 1 হলে x এর মান কত? x এর মানটা জানতে চেয়েছে। এবার দেখো, 2 এর দাগের প্রশ্ন, -15 টু দি পাওয়ার x সমান 1 হলে, তো 1 মানে জানি যদি কোনো কিছুর পাওয়ারে 0 থাকে তো তার ভ্যালু 1 হয়। তাহলে -15 টু দি পাওয়ার 0 মানে আমরা 1 লিখতে পারি। যদি a টু দি পাওয়ার 0 লিখি তার ভ্যালু হয় 1। যদি b টু দি পাওয়ার 0 লিখি তার ভ্যালু হয় 1। তাহলে -15 টু দি পাওয়ার 0 এর ভ্যালুও কিন্তু 1 হবে। তাহলে এবার দেখো, এখানে -15 সমান হয়ে গেছে। তার জন্য দেখো x এর ভ্যালু কত হয়ে যাবে? x এর ভ্যালু হয়ে যাবে 0। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার বি এরটা হয়ে গেল। এবার চলে আসি সি এরটা। দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? এই উত্তরটা আমরা দেখে নেবো। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো কি আছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি হয় 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। তো যদি 90:45:45 করি তাহলে আমরা পাবো 2:1:1। তাহলে 2:1:1 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো ডি এরটা, শূন্যস্থান পূরণ করো। -15 ভাগ 5 মাইনাস, এখানে একটা ড্যাশ আছে দেখো, সমান সমান -8। তো এখানে ড্যাশে কি হবে দেখো, তো ড্যাশে এটা হবে, ড্যাশে হবে 5। তাহলে দেখো এটা আমরা মিলিয়ে ফেলবো, কারণ -15কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো আমরা? এখানে -3 পাবো। তাহলে -3 আর -5 কত হবে? -8 হবে। বোঝা যাচ্ছে? এবার দেখো, 2 এর দাগের যে প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 2 সমান 4, প্রতিটি প্রশ্নের মান 2 করা আছে। তোমার স্কুলের খাতার দাম কিলো 10 টাকা, অর্থাৎ 1 কিলোর দাম হচ্ছে 10 টাকা। এখন সেই খাতার দাম হয়েছে 12 টাকা। খাতার দাম শতকরা কত বেড়েছে? দেখো, খাতার দাম ছিল 10 টাকা কিলো, খাতার দাম বেড়েছে 12 বিয়োগ 10 টাকা সমান 2 টাকা। তাহলে খাতার দাম শতকরা বেড়েছে 2 ভাগ 10 গুণ 100, মানে এটা যদি কাটাকাটি করি পেয়ে যাবো আমরা 20। 20 হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 20% দাম বেড়েছে। এবার চলে যাবো পরের প্রশ্ন। দেখো, এ হয়ে গেল আমাদের, এ হয়ে গেল। এবার বিতে চলে আসবো। দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32 টাকা 20 পয়সা, অর্থাৎ 32.20 টাকা। দ্বিতীয় বইটির দাম কত? এবার দেখো, এই উত্তরটা আমরা দেখে নেব। দুটি বইয়ের দামের অনুপাত, প্রথম বইটির দাম 2 টাকা হলে দ্বিতীয় বইটির দাম 5 টাকা। আমরা অনুপাত বলতে তো তাই বুঝি যে প্রথম বইটির দাম যদি 2 টাকা হয়, দ্বিতীয় বইটির দাম 5 টাকা। তাহলে প্রথম বইটির দাম যদি 1 টাকা হয় তাহলে দ্বিতীয় বইটির দাম 5-এর 2 টাকা। আর প্রথম বইটির দাম 32.20 টাকা বলে দিয়েছে, তো দ্বিতীয় বইটির দাম কত? 5-এর 2 গুণ 32.20। তো এখানে আমরা যেটা পাবো
এই কাটাকাটি করলে এটা পাবে 16.10, পাবো হচ্ছে 80.50 টাকা। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আচ্ছা, এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন চাও সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে লিখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তো দেখো, পরের প্রশ্ন চলে যাচ্ছে সি নম্বর। একটি বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতামূলক পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্নের ঠিক উত্তরের জন্য 5 নম্বর ও ভুল উত্তরের জন্য -2 নম্বর দেওয়া হয়। তীর্থ 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে, অর্থাৎ ঠিক করলে 5 নম্বর আর ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে 2 করে। তো 4টি প্রশ্নের যেহেতু ভুল উত্তর দিয়েছে, তার প্রাপ্ত নম্বর কত এটা জানতে চেয়েছে। তো উত্তর কি লিখবো? দেখো উত্তর কি হবে। তীর্থ 6টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য নম্বর পেয়েছে 6 × 5 = 30। 6টি প্রশ্নের জন্য 30 নম্বর পেয়েছে। আর 4টি ভুল উত্তরের জন্য পেয়েছে, দেখো 4 × -2, তাহলে 4 × 2 = 8, বিয়োগ 8, তাহলে 30 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে তার প্রাপ্ত নম্বরটা আমরা পেয়ে যাবো। তার প্রাপ্ত নম্বর কত? তার প্রাপ্ত নম্বর হচ্ছে 22। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছি। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। -a⁴ গুণ -2a⁴ অর্থাৎ -2 এর কিউব গুণ -3a² তার হোল স্কোয়ার এর সরলতম মান নির্ণয় করো। দেখো এখানে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। তো দেখো এই অঙ্কটা আমি এখানে করিয়ে দিয়েছি। তো যেটা আছে সেটা টুকে ফেললাম। এবার দেখো -a⁴, তো -a⁴ লিখে ফেললাম। এবার -2 এর হোল কিউব, -2 এর কিউব কত হয়? -2 এর কিউব হয় -2 গুণ -2 করলে কত হয়? -2 করলে +4 হয়, +4 এর সঙ্গে -2 আবার যদি গুণ করি কত হবে? -8 হবে। তাহলে -8a³ গুণ, এবার একই রকমভাবে -3 এর a² এর হোল স্কোয়ার যদি আমরা করি তারপর 9a⁴, 9a⁴ আমরা পেলাম। এবার দেখো এটা তো আমাদের গুণ আছে, তাহলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যাবে। আর এখানে 8 আছে, এখানে 9 আছে, 8 9 72। এবার a⁴ ওপরের দেখো যে বীজগুলো আছে 7 3 4 এগুলো সব যোগ হবে, 7 3 10 4 14, তাহলে 72 a⁴ 14। ঠিক আছে, এটা হচ্ছে এর সরলতম মান। তারপরে দেখো 4x সমান 8y হলে x/y প্লাস 7/2 এর মান কত? দেখে নেব। তাহলে 4x সমান 8y বলেছে, তাহলে 4 কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার টু দি পাওয়ার x, আর 8 কে লিখতে পারি 2 এর কিউব, 2 এর কিউব টু দি পাওয়ার y, তাহলে 2 টু দি পাওয়ার 2x আর 2 টু দি পাওয়ার 3y। এবার তাহলে তার মানে এখানে 2x সমান 3y, 2x সমান 3y করে দিলাম। তাহলে এবার x/y সমান 3/2। এবার আমাদের যেটা চেয়েছে x/y প্লাস z/2, সরি 7/2, তার মানে কি হবে? 3 এর 2 যোগ 7 এর 2, এভাবে করলে আমরা 2 লসাগু করলাম, 3 যোগ 7 উপরে থেকে গেল, 10/2 সমান 5। ঠিক আছে, এবার দেখো তাহলে আমাদের এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয় করো। ঠিক আছে, তো -6 যোগ +4, তো এটা আমরা সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয় করবো, দেখে নাও। তো সংখ্যা রেখার সাহায্যে তোমরা এইভাবে করবে। প্রথমে দেখো 0 থেকে তোমরা শুরু করবে, 0 থেকে -6 এর দিকে চলে গেলে, এবার তারপরে আবার বলেছে +4, আবার এখান থেকে 4 ঘরে গেলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর প্লাস, তাহলে এবার আমাদের এতদূর পর্যন্ত এলো। এতদূর পর্যন্ত যদি আসে তাহলে কত পাচ্ছি? এটা 2, তাহলে এর যেটা সঠিক উত্তর হচ্ছে -2। ঠিক আছে, তাহলে এদিকে যেহেতু 0-এর দিকে আসে তাই জন্য মাইনাস হচ্ছে, তাহলে উত্তর হচ্ছে -2। এবার দেখো, এবার বলেছে সংখ্যা রেখা হয়ে গেল। এবার বলেছে 4 নম্বর, চাঁদার সাহায্যে একটা 80° কোণ আঁকতে বলেছে। পেন কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করো এবং প্রতিটি খণ্ডের মান কত ডিগ্রি তা নির্ণয় করতে বলেছে। তো দেখো চাঁদার সাহায্যে করে আঁকবে, এইভাবে তোমরা আঁকবে, লিখবে চাঁদার সাহায্যে কোণ ABC সমান 80° আঁকলাম, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করলাম, দেখলাম প্রতিটি খণ্ডের মান হচ্ছে 40°। ঠিক আছে, এইভাবে তোমরা এঁকে দেবে। এবার দেখো চলে আসছে গ্রুপ বিতে। গ্রুপ বিতে কি বলেছে? নিচের প্রশ্নগুলি সমাধান করো। 5 কিলোগ্রামের 1/5 অংশ মানে কত গ্রাম? তো দেখবো
5 কিলোগ্রামের 1/5 মানে 5 গুণ 1/5 গুণ 1000, তাহলে উত্তর হবে 1000। এই 5 5 যদি আমরা কেটে ফেলি তাহলে উত্তর হবে 1000 গ্রাম। এবার দেখো 2 নম্বর, +3 মাইনাস -6 সমান কত? তো দেখো +3 মাইনাস -6 মাইনাসে মাইনাসে কত হবে, প্লাস হয়ে যাবে। তাহলে +3 +6 মানে কত হচ্ছে 9। পরের প্রশ্ন 3 নম্বর, -16 ভাগ -2 প্লাস ড্যাশে কিছু একটা বসবে, তার ফলে উত্তর আসবে 1। তো এর যেটা সঠিক উত্তর দেখো, সঠিক উত্তর হচ্ছে -7। -7 যদি বসাই তাহলে আমাদের এর উত্তর আসছে 1। কারণ -16 কে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো +8, আর +8 থেকে যদি -7 করি আমরা তাহলে আমরা পাবো 1। এবার দেখো 4 নম্বরে চলে আসছি আমরা, 2:3, 4:5 ও 5:7 মিশ্র অনুপাত। তো এর মিশ্র অনুপাত জানতে চেয়েছে। তো মিশ্র অনুপাত যেমন করে দেখো, প্রথমে 2, 4 এবং 5 এই তিনটারই গুণ করলাম, এবং শেষে 3, 5 এবং 7 এই তিনটারই গুণ করলাম, দিয়ে মাঝখানে অনুপাত করে নিলাম। তো এটা অনুপাত মানে হচ্ছে আমরা জানি ভাগ 2 গুণ 4 গুণ 5 আর নিচে বাই 3 গুণ 5 গুণ 7, পাবো আমরা 8:21। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 2 এর দাগে মান নির্ণয় করো। 3টে করতে দিয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে আছে। দেখো 6⁴ গুণ 3⁸ বাই 3⁻12, তো এটার মান নির্ণয় করতে বলেছে। দেখো, তো এটা যদি আমরা মান নির্ণয় করি, 6কে আমরা ভেঙে লিখতে পারি 2 গুণ 3, 4 যেমন আছে লিখে দিলাম, ইন্টু 3⁸ রেখে দিলাম, বাই 3⁻12। এবার এই যে 2 গুণ 3⁴ যেটা আছে, এবার সেটাকে আমরা ভেঙে আমরা এভাবে লিখতে পারি 2⁴ গুণ 3⁴, আর 3⁸ যেমন আছে তেমন থেকে গেল, বাই 3⁻12। এবার দেখো এখানে 3⁻12 আছে, এখানে 3⁻4 আছে, 3⁻8 আছে, তাহলে 3⁻4 যোগ 8 -12 হবে, কারণ এই 12টা যদি উপরে উঠে তাহলে -12 হয়ে যায়। তাহলে 2⁴ গুণ 3⁻4 যোগ 8 -12, তাহলে এইটা যদি আমরা করি, এই জায়গাটা দেখে নাও, এই জায়গাটা যদি আমরা করি তাহলে আমরা পাবো 4 যোগ 8 12 -12 মানে 0। তাহলে 2⁴ গুণ 3⁻0, আমরা কিছুক্ষণ আগে দেখলাম a⁴ এর মান হচ্ছে 1, তাহলে 3⁻0 এর মানও 1 হবে, তাহলে এটার উত্তর হচ্ছে 16। ঠিক আছে। এবার দেখো 2 নম্বরটা কি বলেছে, 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বর, 2⁵ গুণ 3⁵ গুণ 16 ভাগ 3 গুণ 32 নিচে আছে। তো এটা দেখো করব। তো 2⁵কে আমরা ভাঙলাম, 3টে 2 এর গুণফল, 3⁵ মানে 5টা 3 এর গুণফল, ইন্টু 16 করে দিলাম, আর নিচে 3 গুণ 32 যেমন ছিল, এই 3 গুণ 32 3 গুণ 32 রেখে দিলাম। এবার দেখো কাটাকাটি করলে আমরা কত পাবো, 324 পাবো। তোমরা কাটাকাটি করে দেখে নিও। ঠিক আছে। এবার দেখো 3 নম্বর, নিচের প্রশ্নগুলির সমাধান করো। 2 গুণ 3 সমান 6, 3টে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। বলেছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত জানতে চেয়েছে। দেখবো এর উত্তরটা কি হবে। দেখো উমার বয়স 12 বছর 6 মাস, তাহলে 12 বছর 6 মাসকে যদি আমরা মাসে প্রকাশ করি তাহলে 12 গুণ 12, কারণ 1 বছর মানে 12 মাস, 12 গুণ 12 যোগ 6 মানে 144 যোগ 6 মাস মানে 150 মাস হচ্ছে। রাতুলের বয়স 12 বছর 4 মাস বলেছে, মানে 12 গুণ 12 যোগ 4 মাস মানে 144 যোগ 6 মানে 148 মাস। সরি, এখানে একটা প্রিন্টিং মিস্টেক ছিল, এটা 144 যোগ এই 4টা নেমে গেল, তাহলে 144 যোগ 4 মানে 148 মাস। এবার নূরজাহানের বয়স 12 বছর, 12 বছর মানে 12 গুণ 12 মাস মানে 144 মাস। তাহলে প্রথমে উমার পেলাম 150 মাস, তারপর রাতুলের পেলাম 148 মাস, আর নূরজাহানের পেলাম 144 মাস। এবার দেখো ওদের তিনজনের বয়সের অনুপাত 150:148:144, যদি আমরা করি তাহলে 75:74:72 পাবো। এবার দেখো যেটা পরের প্রশ্ন, 1 এটা হয়ে গেল, 3-এর 1টা হয়ে গেল। এবার দেখো 3-এর 2, এটা এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখো এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তো দেখে নেবো উত্তরটা। তো ইস্পাতের লোহা ও কার্বনের অনুপাত 49:1 বলে দিয়েছে।
এবার দেখো লোহার আনুপাতিক ভাগাহার 49/49 + 1, তাহলে যেহেতু 49:1 বলেছে, তাহলে 49 বাই হচ্ছে 50, ঠিক আছে, 49/50 হলো। এবার 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে, 250 গুণ 49/50, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা যেটা পাবো, এখানে 5 পাবো, 5 পাবো, তাহলে 49-কে 5 দিয়ে গুণ করলে 245 কুইন্টাল পাবো। উত্তর হচ্ছে 245 কুইন্টাল। আমি হাইলাইট করে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের উত্তর। এবার দেখো 2 হয়ে গেল। এবার 3 নম্বর, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? তো দেখে নেবো এর উত্তরটা। তো গণিতের ভাষায় লিখে নিলাম লোকজন সময় দিন। তো 4000 যেখানে, সেখানে এখানে 190 দিনের খাবার মজুদ আছে, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 190 বিয়োগ 30 মানে 160, আর এদিকে যদি 4000 বিয়োগ 800 মানে 3200 করি, তাহলে দিন কত হবে? তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হয়। লোক সংখ্যা কমলে সময় বাড়বে। ওই খাদ্যে 4000 জন লোকের চলবে 160 দিন, তাহলে ওই খাদ্যে একজন লোকের চলবে 160 গুণ 4000 দিন। তাহলে ওই খাদ্যে 3200 জন লোকের চলবে 160 গুণ 4000/3200 দিন, মানে যদি কাটাকাটি করি পেয়ে যাবো আমরা 200 দিন। তাহলে অবশিষ্ট খাদ্যে তাদের আর 200 দিন চলবে। বোঝা গেল? এটা হচ্ছে সঠিক উত্তর। পরেরটা দেখো, 3 নম্বর হয়ে গেল, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। দেখো, তো স্কেল ও পেন্সিলের সাহায্যে তোমরা 90 ডিগ্রি কোণ এইভাবে অঙ্কন করবে। প্রথমে এখানে একটা চাপ কাটবে, এখান থেকে সেম মাপ নিয়ে এখানে চাপ, এখান থেকে আবার এরকম চাপ কাটলে এখান থেকে আবার এরকম চাপ, এখান থেকে আবার এরকম চাপ দিয়ে তোমরা এটা জয়েন করলেই তোমরা পেয়ে যাবে 90 ডিগ্রি কোণ। লিখবে পেন্সিল ও কম্পাসের সাহায্যে কোণ এবিসি 90 ডিগ্রি আঁকলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আচ্ছা, এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় সেটের নতুন হলিস্টিক প্যাটার্নমেট্রি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর পরবর্তীতে আর কোন সাবজেক্ট চাই বা অঙ্কের আরও সেট চাই কিনা সেটা কমেন্ট লিখে জানাবে। তোমাদের যে এটাই হুবহু যে পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের আরও আরও আমি ভাবছি 5 থেকে 6টা সেটের অঙ্ক প্রশ্ন উত্তর নিয়ে আসবো, তো সেগুলো করো এবং তোমরা তোমাদের বইয়ের অঙ্কগুলো খুঁটিয়ে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, যেহেতু তোমাদের আগামী এপ্রিল মাসে পরীক্ষা, হাতে আর সময় নেই। তো তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।